হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তা জানাচ্ছি। প্রথমে আপনাদের আজকের বিষয়ের মধ্যে আছে যে আগামীকাল থেকে শুরু হচ্ছে প্রাইমারি ভোট এবং এই ভোটে কী হবে কি না হবে এই বিষয়টি আজকে আলোচনা করব। বিশ্বকাপ ফুটবলে আজ রাতেই মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র প্যারাগুয়ে এবং শনিবার অর্থাৎ আগামীকাল মরক্কো ব্রাজিলের শ্বাসরুদ্ধকর প্রতিযোগিতা। এই বিষয়টি আজকে জানার চেষ্টা করব। বিশ্ব ফ্যাটি লিভার ডে আজ। ফ্যাটি লিভারের কী লক্ষণ, তার প্রতিকার ও চিকিৎসা, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। কারণ এই ফ্যাটি লিভার অনেকে আমরা জানি না, এটা এক ধরনের নীরব মরণ ব্যাধি। এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। মানব সভ্যতার ইতিহাসে প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক হয়েছেন। বিশ্ব সভ্যতায় কী হতে পারে তার প্রভাব, এই বিষয়টি আজকে আমরা জানব। ইরান যুদ্ধ বন্ধ হতে পারে যে কোনো সময়, ট্রাম্পের আশাবাদ। চুক্তি হবে কি হবে না, এই যে আমরা দেখতে পাচ্ছি একদিকে আক্রমণ, অন্যদিকে তিনি বলছেন যে মানে শান্তি চুক্তি হবে, আশাবাদ ব্যক্ত করছেন। এটা আসলে কোন পর্যায়ে আছে এই বিষয়টি জানার চেষ্টা করব। এবং বিশ্বকাপে আইসিএর প্রকোপ বন্ধে গভর্নর কেতি হকুলের গোলটেবিল বৈঠকে উদ্বেগ এবং আইসিআর যে অপারেশন, এই অপারেশন অব্যাহত, এই বিষয়টি আজকে আলোচনা করব। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে থাকবেন ডক্টর বিএম আতিকুজ্জামান, জনাব হাসান ফেরদৌস, মোস্তফা হোসেন মুকুল এবং আরিফুর রহমান, সাংবাদিক আরিফুর রহমান। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল আহসান। তার আগে যারা ফেসবুকে আছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন সবাই। যাচ্ছি নাজমুল আহসান আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক এবং প্যানেলিস্ট, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ শুক্রবার, জুন মাসের 12 তারিখ। একটু আগে আমরা শুনেছেন অবশ্য তাহেরের কাছে যে শেয়ার বাজারে স্পেস এক্স এর দুর্দান্ত অভিষেক। স্পেস এক্স এই প্রথম শেয়ার বাজারে এলো আজকে এবং এর ফলে ইলন মাস্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার অর্থাৎ 1000 বিলিয়ন ডলার সম্পদের মালিক হয়েছেন তিনি। মানব ইতিহাসে এত ধনাঢ্য ব্যক্তি, এত ধনী মানুষ আর আগে কখন দেখা যায়নি। 1000, তার নিকটতম যিনি আছেন ধনীদের তালিকায়, তার সম্পদ 300 বিলিয়ন ডলারের নিচে এবং তিনি 1000 বিলিয়ন ডলার অতিক্রম করেছেন। তার মোট সম্পদের পরিমাণ এই মুহূর্তে 1100 বিলিয়ন ডলারের মতো। যাই হোক, তবে কোম্পানিটির ঐতিহাসিক অভিষেকের পরে স্পেস এক্স এর বিনিয়োগকারী এতে ব্যাপক আগ্রহ দেখিয়েছেন আজ, এবং ফলে এলন মাস্কের মোট সম্পদের পরিমাণ একটু আগে যেটি বললাম 1.1 ট্রিলিয়ন, মানে 1 ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়ে তিনি রেকর্ডটি গড়েছেন। পাবলিক কোম্পানি হিসেবে লেনদেনের প্রথম দিনে স্পেস এক্স এর শেয়ারের দর প্রায় 19% বেড়ে যায়। যারা কিনেছিলেন এর আগেই তাদের শেয়ার রাতারাতি দিনে কয়েক ঘন্টার মধ্যেই প্রায় 19% বেড়ে যায়। অর্থাৎ যারা $100 কিনেছিলেন তাদের শেয়ারের মূল্য গিয়ে দাঁড়ায় $119 সাথে সাথে। ফলে কোম্পানিটির বাজার মূল্য দাঁড়ায় প্রায় $2.1 ট্রিলিয়ন। যদিও কোম্পানিটি এখন লোকসান দিচ্ছে, তারপরও অর্থের এবং এই কোম্পানির মূল্য তালিকার দিক থেকে দেখতে গেলে এটি পৃথিবীর ষষ্ঠ সবচেয়ে বেশি মূল্যের কোম্পানি। এর মাধ্যমে স্পেসএক্স, যে কোম্পানি একটু আগে বললাম, বিপুল অর্থ লোকসান দিচ্ছে এবং অন্যান্য প্রযুক্তি তুলনায় যার আয়ও নগণ্য, বিশ্বের ষষ্ঠ সর্বোচ্চ মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছে আজ দুপুর বেলায়। আজ শুক্রবার, এর আগে টেক্সাসের স্টারবেস অনুষ্ঠিত স্পেস এক্সের সদর দপ্তর থেকে ইলন মাস্ক বলেছেন, ক্যালিফোর্নিয়ার এল সেগুন্ডোর একটি সাধারণ গুদাম ঘরে থেকে যাত্রা শুরু করা এই ছোট্ট কোম্পানি, যে এখন সর্বকালের বৃহত্তম আইপিও, যেটাকে শেয়ার বাজারে প্রবেশের হিসাবে ধরা হয়, আইপিও মাধ্যমে শেয়ার বাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে, তা সত্যি আমার পক্ষে বিশ্বাস করা কঠিন। কেউ যদি আমাকে আগে বলতো যে এমনটা ঘটতে যাচ্ছে, তবে আমি হয়তো বলতাম তাকে যে ভাই, আপনি নিশ্চয়ই খুব কড়া কোনো নেশা করেছেন, কারণ আমার ধারণা ছিল এই কোম্পানিটি ব্যর্থ হবে। স্পেস এক্স এর কথাই বলছিলেন ইলন মাস্ক। শেয়ার বাজারে লেনদেন শেষে স্পেস এক্সের টেসলায় মাস্কের মালিকানাধীন শেয়ারের মোট মূল্য দাঁড়িয়েছে $1.1 ট্রিলিয়ন। তার এই শেয়ারের মধ্যে
যে $1.5 ট্রিলিয়ন শেয়ারে কিন্তু সেই শেয়ারগুলো অন্তর্ভুক্ত নয়, যা স্পেস এক্স মার্কসকে প্রদান করবে যদি কোম্পানি অত্যন্ত উচ্চ বাজার মূল্য অর্জন করে এবং মঙ্গল গ্রহে মানব বসতি স্থাপনের মতো লক্ষ্যগুলো পূরণ করতে সক্ষম হয়। ইলন মাস্ক বলেছিলেন চাঁদের পর মঙ্গল গ্রহে মানুষ পাঠাবে স্পেস এক্স। আপনাদের হয়তো অনেকেরই মনে আছে যে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট কিন্তু এই স্পেস এক্স এর মাধ্যমে ফ্লোরিডা থেকে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছিল এবং সেই অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম। প্রেসিডেন্ট ট্রাম্প ও ইরান জানিয়েছে যে একটি চুক্তি হওয়ার পথে। আজকে যদিও দুই পক্ষ থেকেই জানানো হচ্ছে, তবে অনেক প্রশ্নই এখনো অমীমাংসিত রয়ে গেছে। কারণ যে কাঠামোটি স্বাক্ষরিত হতে যাচ্ছে তার বিষয়বস্তু নিয়ে তেহরান এবং ওয়াশিংটন ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিচ্ছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তি বা সমঝোতা স্মারক আগামী রোববার সই হতে পারে, এমনটি জানিয়েছে রয়টার্স। এবং রয়টার্স এই তথ্য দিয়ে বলেছে যে চুক্তি সইয়ের সম্ভাব্য স্থান হিসেবে সুইজারল্যান্ডের জেনেভার নাম সবচেয়ে বেশি আলোচনায় থাকলেও এখনো আনুষ্ঠানিক ভেন্যু নির্ধারণ করা হয়নি চুক্তি স্বাক্ষরের জন্য। তবে নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে রয়টার্সকে যে শনিবারের মধ্যে চুক্তিটি চূড়ান্ত হবে, অর্থাৎ আগামীকালকের মধ্যে চুক্তিটি চূড়ান্ত হবে এবং রোববার এটি স্বাক্ষরিত হতে পারে। পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিভাব চুক্তিতে সই করতে পারেন। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আজ টুইটার এক্সে এক বার্তায় জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্মতিতে দেশ দুটির মধ্যে শান্তি চুক্তির চূড়ান্ত খসড়া প্রস্তুত করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলছেন এই কথা। আর শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্টে তিনি এই কথা জানিয়ে বার্তা সংস্থার এপিপি বলেছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, আমরা নিশ্চিত করছি, অর্থাৎ উনি নিশ্চিত করে জানাচ্ছেন যে পারস্পরিক সম্মতিতে শান্তি চুক্তির চূড়ান্ত খসড়ায় পৌঁছানো সম্ভব হয়েছে শেষ পর্যন্ত। পরবর্তী পদক্ষেপগুলোর জন্য পাকিস্তান উভয় পক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। শাহবাজ শরীফ এ পোস্টে যুক্তরাষ্ট্র, ইরানের প্রেসিডেন্ট এবং দুই দেশের অন্যান্য শীর্ষ নেতাদেরও ট্যাগ করেছেন। উল্লেখযোগ্য হচ্ছে যে গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তির বিষয়ে পাকিস্তান মধ্যস্থতা করে যাচ্ছে। শাহবাজ শরীফ আরো বলেন যে পাকিস্তানের নিবিড় মধ্যস্থতার মধ্যে যারা শান্তি চুক্তিটি নস্যাৎ করতে চায় তাদের অপপ্রচার বা মিথ্যা তথ্য ছড়ানোর বিষয়ে আমরা পুরোপুরি সচেতন আছি। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন হামলার পরিকল্পনা স্থগিত করেন। এই বিষয়ে হোয়াইট হাউসের সাংবাদিকদের তিনি বলেছিলেন, আমরা ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে একটা চমৎকার সমঝোতায় পৌঁছেছি। গতকাল তিনি বলেছিলেন এই কথা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সম্পন্ন হওয়ার বিষয়টি এখন খুব কাছে চলে এসেছে, প্রেসিডেন্ট ট্রাম্পই বলেছিলেন সাংবাদিকদের গতকাল হোয়াইট হাউসের ওভাল অফিসে। এখন যতটুকু জানা গেছে এই খসড়া চুক্তিতে কি আছে, রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে চুক্তির আওতায় লেবাননে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘাত বন্ধের দাবিতে ইরান এখনো অনড় রয়েছে, তারা নড়ছে না তাদের দাবি থেকে। যদিও ইরানি কর্মকর্তাদের তথ্যের বরাতে রয়টার্স আরো জানিয়েছে যে খসড়া চুক্তিতে তেহরানের দীর্ঘদিনের বেশ কয়েকটি দাবি মেনে নেওয়ার ইঙ্গিত রয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। এর মধ্যে রয়েছে ইরানের তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা শিথিল করা এবং স্থগিত থাকা বিপুল পরিমাণ অর্থ মুক্ত করে দেওয়া। নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন যে খসড়া চুক্তিতে ইরানের তেলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ থাকা $1 বিলিয়ন সম্পদ মুক্ত করা এবং লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বিরতির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেট নিউজ এজেন্সির বরাতে রয়টার্স জানিয়েছে যে চুক্তির শর্তগুলোর মধ্যে আরো কিছু গুরুত্বপূর্ণ ছাড় রয়েছে যেগুলো যুক্তরাষ্ট্র দিয়েছে, যার মধ্যে ইরানের আশেপাশে থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়া এবং যুদ্ধ বিধ্বস্ত ইরানি অর্থনীতি পুনর্গঠনে পরিকল্পনাও অন্তর্ভুক্ত রয়েছে। রয়টার্সের প্রতিবেদনে আরো বলা হয়েছে যে পারমাণবিক ইস্যু আপাতত ভবিষ্যৎ আলোচনার জন্য রেখে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র যদিও চায় ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, অন্যদিকে ইরান বরাবরই দাবি করে আসছে তারা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছেই না। ইসরায়েলের আপত্তি রয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে এই চুক্তির ব্যাপারে। রয়টার্সের খবরে আরো বলা হচ্ছে যে লেবানন যুদ্ধ বন্ধের বিষয়টি মেনে নেওয়া ইসরায়েলের জন্য খুবই কঠিন একটি বিষয়, কারণ ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বিরুদ্ধে অভিযানে অংশ নিল
শান্তি আলোচনায় ইরানকে অন্তর্ভুক্ত করা যায়নি, করা হয়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় ইতিমধ্যে এক বিবৃতিতে জানিয়ে দিয়েছে যে ইরানের সঙ্গে কোনো সমঝোতা স্মারক বা চুক্তির আগ্রহ বা প্রক্রিয়া ইসরায়েল নেই। ইরানের জন্য কয়েক বিলিয়ন ডলার অবমুক্ত করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত, ইউনাইটেড, এমনটাই আজকে জানিয়েছে বিভিন্ন সূত্র এবং সংবাদটি দিয়েছে ফরাসি বার্তা সংস্থা AFP। এবার আসি বিশ্বকাপ ফুটবলের কথায়। ল্যারিনের গোলে ঘুরে দাঁড়িয়ে আজ টরন্টোতে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট বর্জিন হার্জেগোভিনার বিরুদ্ধে প্রথম ম্যাচ 1-1 গোলে ড্র করে অর্জন করেছে কানাডা। এর আগে দুবার বিশ্বকাপে অংশ নিয়ে 6 ম্যাচ খেললেও পয়েন্টের ঝুলি শূন্য ছিল কানাডার। 1986 সালে ও সর্বশেষ 2022 সালের আসরে গ্রুপ পর্বের সবগুলো খেলায় হেরে গিয়েছিল কানাডা। আজকে কিন্তু প্রথম তারা ড্র করতে পেরেছে। ব্যর্থতার বৃত্ত ভেঙে এবার পয়েন্টের খাতা খুললো কানাডা। এই আনন্দের পাশাপাশি একটু আফসোসও থাকতে পারে তাদের, কারণ বসনিয়ার বিপক্ষে পূর্ণ পয়েন্ট পাওয়ার কি জোরালো সম্ভাবনাও তৈরি করেছিল তারা, কিন্তু শেষ পর্যন্ত তা পায়নি। তবে আজকে খেলা শুরুর আগে জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে 2026 সালের বিশ্বকাপ ফুটবলের কানাডা পর্বের উন্মাদনা। সেখানে পারফর্ম করছেন কানাডার জনপ্রিয় করেছেন সঙ্গীত শিল্পী এলিনোস মরিসেট, মাইকেল বুবলে ও অ্যালিসিয়া কারা। পাশাপাশি ছিলেন টরন্টোতে বেড়ে ওঠা দুই শিল্পী জেসি রোয়েস ও নোরা ফাতেহি। আরো পারফর্ম করেছেন বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের একটি বিষয়, যদিও আজকে কানাডার এই উদ্বোধনী অনুষ্ঠান, ফরাসি হিপ হপ গায়ক ডেজো ড্রিম, বাংলাদেশি আমেরিকান ডিজে সঞ্জয় এবং ম্যানিটোবার আদিবাসী শিল্পী উইলিয়াম প্রিন্স ও ফিলিস্তিনি গায়ক গীতিকার এলিয়ানা, তিনিও আজকে ছিলেন সেই উদ্বোধনী অনুষ্ঠানে। মেক্সিকো সিটিতে টুর্নামেন্টের প্রথম উদ্বোধনী অনুষ্ঠানটি গতকাল বৃহস্পতিবার সম্পন্ন হওয়ার পর শুক্রবার টরন্টো স্টেডিয়ামে কানাডার এই আয়োজনটি অনুষ্ঠিত হয়। এবারের বিশ্বকাপের 3 আয়োজক দেশের মধ্যে এটি ছিল দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান। তৃতীয় শেষটি অনুষ্ঠিত হবে আজ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। এদিকে প্রায় 1 শতাব্দী অপেক্ষা করার পর, 100 বছরের বেশি অপেক্ষা করার পর অবশেষে নিউ ইয়র্ক সিটির বিশাল সাবওয়ে সম্প্রসারণ প্রকল্পের কাজ শুরু হয়েছে। নিউ ইয়র্ক সিটি আনুষ্ঠানিকভাবে সেকেন্ড এভিনিউ সাবওয়ে সম্প্রসারণের বিশাল এক প্রকল্পের কাজ শুরু করেছে, কয়েক বিলিয়ন ডলারের প্রকল্প, যার ফলে ইস্ট হার্লেমের 1 লাখ যাত্রীর জন্য একটি ঐতিহাসিক পরিবহন সংযোগ উন্মুক্ত হতে যাচ্ছে। 1929 সালে প্রথম প্রস্তাবিত সেকেন্ড এভিনিউ সাবওয়ে নিউ ইয়র্কের একটি মেগা প্রকল্পের পথে আসা প্রায় সমস্ত বাধাই অতিক্রম করে টিকে আছে এখন, এবং আজ কাজও শুরু করেছে। মহামন্দা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 1970-এর দশকের আর্থিক পতন এবং কয়েক দশক ধরে থেমে থেমে চলা তহবিল সংগ্রহের লড়াই, এই লাইনের কেবল একটি অংশই শেষ পর্যন্ত চালু হয়েছিল প্রথম পর্যায়ের অংশ হিসাবে, যা অবশেষে কিউ ট্রেনকে 96তম স্ট্রিট পর্যন্ত নিয়ে আসে 2017 সালে। মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথরিটি আজকে জানিয়েছে যে 120তম স্ট্রিট ও সেকেন্ড এভিনিউ এলাকায় প্রকল্পটি এখন পুরো দমে নির্মাণ প্রস্তুতির পর্যায়ে প্রবেশ করেছে। এটি সেই লঞ্চ সাইট যা সূচনাস্থল, যেখানে 2027 সালের শুরুর দিকে অত্যাধুনিক টানেল বোরিং মেশিন, দেখার মতো একটি মেশিন যদিও, মাটির নিচে নামানো হবে। বিশাল আকৃতির এই মেশিনগুলোর প্রতিটির ওজন 10 লক্ষ পাউন্ডেরও বেশি। এগুলো সেকেন্ড এভিনিউর নিচে দিয়ে নতুন সাবওয়ে টানেল খনন করবে এবং সাবওয়ে লাইনটিকে উত্তর দিকের 125তম স্ট্রিটের অভিমুখে নিয়ে যাবে। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান। আরেকটা কথা বলে গেছিলাম বলতে, নিউ ইয়র্ক সিটিতে কিন্তু আইসের অভিযান শুরু হয়েছে এবং বেশ কিছু জায়গায় আইসের অভিযানের খবরও পাওয়া গেছে। তবে তারা সবই আনমার্ক গাড়িতে, অনেকেই কিছু কিছু নিউ ইয়র্কের লাইসেন্স প্লেটের গাড়িও ছিল। তবে আপনারা যারা চলাফেরা করবেন একটু সতর্কতার সাথে চলাফেরা করবেন, যাদের আইনি সমস্যা রয়েছে ইমিগ্রেশন সংক্রান্ত, তারা যত্র ঘুরে বেড়াবেন না, কারণ আইসের সদস্যদের উপস্থিতি নিউ ইয়র্কে লক্ষ্য করা গেছে। এবং আপনারা যাদের যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসের অনুমতি রয়েছে, তারা তাদের কাগজপত্রগুলো সঙ্গে রাখবেন অবশ্যই। থ্যাংক ইউ নাজমুল হাসান। একটু পরে একটা ভিডিও দেখাবো বাংলাদেশি একজনের বাড়িতে গতকাল সন্ধ্যায় আইস কিভাবে লুক ধরে নিয়ে যাচ্ছে, আমার কাছে ভিডিওটি আছে, একটু পরে দেখাবো। এবং আজকে আমার মনে হয় জাকির চৌধুরীর সাথে আলোচনা করতে চাই, বিকজ আপনি জানেন যে জাকির চৌধুরী ডিস্ট্রিক্ট 87 থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন পার্কচেস্টার
এবং সেখানে আপনার সেদিন আমরা যেটা আলোচনা করছিলাম যে ড্রাম যারা দেশি রাইজিং আপ তারা অন্য একজন প্রার্থীকে আপনি এন্ডোর্স করেছেন তাকে বাদ দিয়ে, এবং এটা নিয়ে বিতর্ক চলছে। আমরা আজকে এই বিষয়টি একটু জানবো ওনার কাছে, বাট প্রথমেই জেনে নেই জাকির চৌধুরী, আপনাকে অভিনন্দন, শুভেচ্ছা। যে ওকে, সো হাউ দি ক্যাম্পেইন ইজ গোয়িং, ক্যাম্পেইন কেমন যাচ্ছে? আপনার সাউন্ড ইকো হচ্ছে। ইকো হচ্ছে, রাইট? ওকে, ও রাইট, ঠিক আছে, এখন আর ইকো হবে না। জাকির চৌধুরী, আপনার কাছে প্রথমে জানতে চাই যে কালকে তো আর্লি ভোটিং শুরু হচ্ছে কালকে, রাইট? সো কালকে আর্লি ভোটিংয়ে ভোটার যারা আছে তাদের প্রতি আপনার আবেদন এবং কয়টা থেকে কিভাবে হবে? ইজ ইট ওকে দ্য সাউন্ড? আপনি শুনতে পাচ্ছেন আমাকে জাকির চৌধুরী? জি, আমি শুনতে পাচ্ছি আপনাকে। তাহলে ওকে, আমার সাউন্ড কি ইকো হচ্ছে এখন? না না, এখন হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আমি নাজমুল হাসানকে একটু সাথে রাখতে চাই, যখন উনি দু একটা প্রশ্ন করবেন। কালকে তো আর্লি ভোটিং শুরু হচ্ছে, সো আর্লি ভোটিং কখন কিভাবে দেবে আপনার ভোটাররা এবং কয়টা থেকে শুরু হবে এবং কয় তারিখ পর্যন্ত আর্লি ভোটিং চলবে, একটু আগে জানতে চাই আপনার কাছে। ব্রঙ্কস শব্দটি শুনলে অনেকে অপরিচ্ছন্ন, অপরাধপ্রবণ, অবহেলিত এবং সুবিধাবঞ্চিত এলাকা মনে করলেও এই ব্রঙ্কসই আমাদের গর্ব। নাগরিক অধিকার আদায়ের জন্য দরকার একসাথে কাজ করা। নিরাপদ ও পরিচ্ছন্ন শহর, সাশ্রয়ী আবাসন, তরুণদের কর্মসংস্থান এবং ব্যবসার প্রসার, এটাই আমাদের অঙ্গীকার। আসন বদলায়, একসাথে গড়ি উন্নত ব্রঙ্কস। ইয়েস, একসাথে গড়ে উন্নত ব্রঙ্কস। জি জি জি, ধন্যবাদ তাহের ভাই, আপনাকে ধন্যবাদ, অন্যান্য প্যানেলিস্টদেরকে, এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের দর্শকদেরকে যে এই মুহূর্তে যারা এখন দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন, এবং আপনাদেরকে সবাইকে সাধুবাদ আমাকে আমন্ত্রিত জানানোর জন্য। আপনি যেটা বলছিলেন, যেমন আর্লি ভোটিং কবে থেকে শুরু হচ্ছে, উইচ ইজ টুমোরো, জুন 13 থেকে স্যাটারডে জুন 13, স্যাটারডে থেকে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত চলবে, এবং এই আর্লি ভোটিংটা টানা 9 দিন চলবে। যেমন আপনার জুন 13 থেকে জুনের 21 তারিখ পর্যন্ত সবার কাছে চলবে। আই থিঙ্ক এটাই ছিল আপনার প্রথম কোয়েশ্চেন, রাইট? জি, ইয়েস। সো আপনার কয়টা আর্লি পোলিং সেন্টার আছে ব্রঙ্কসে এবং কিভাবে আপনার ভোটাররা ভোট দিতে পারে একটু জাস্ট যদি জানিয়ে দেন সবাই। আর্লি ভোটিং সেন্টার আছে হলো কি আপনার 4টা, এবং প্রতিটা সেন্টারে গিয়ে তারা ভোট দিতে পারবে। আপনার জি জি, শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ হ্যাঁ, আপনার 4টা পোলিং সেন্টার আমাদের এখানে আছে, এবং প্রতিটা সেন্টার আপনার সকাল 9টা থেকে শুরু করবে। যার যে অ্যাড্রেস অনুযায়ী যে পোলিং সেন্টারটা পড়বে, সেটা আপনারা ওই অ্যাড্রেসে গিয়েই কিন্তু আপনি মানে ভোটটা কাস্ট করতে পারবেন। আমরা আমাদের ফেসবুকে জাকির ফর দ্য ব্রঙ্কসে ওইখানে আমরা একটা লিংক দিয়ে দিছি, যেখানে আপনি আপনার অ্যাড্রেসটা টাইপ করে দেখতে পারবেন এক্স্যাক্টলি আপনি কোন পোলিং সাইটে আপনাকে যেতে হবে, ওইখানে গিয়ে দিতে পারবেন। অনেকে কোয়েশ্চন করে থাকেন, যেমন আর্লি ভোটিংটা কি আসলে অনলাইনে দিব কিনা, বা আর্লি ভোটিং এর কোনো রুলস রেগুলেশন আছে কিনা ইত্যাদি কিন্তু অনেকে জিজ্ঞেস করে থাকেন। বাট আর্লি ভোটটা এক্স্যাক্টলি সেম লাইক আপনার ভোটের সময় যেভাবে দিবেন ওইভাবে দিবেন, বাট আগাম দিয়ে দিবেন। আর আমার কাছে এখন 4টা লোকেশনের আসছে, যদি কেউ জানতে চায় সেটা হবে, এক হলো গিয়ে আপনার 127 ক্যাসল হিল স্ট্রিট, যেটা আসলে যারা পার্কচেস্টার এরিয়াতে থাকেন, ক্যাসল হিলেতে যারা থাকেন তাদেরটা হবে 1980 লাফায়েট এভিনিউতে। যারা ওয়েস্ট ফার্মে থাকেন তাদেরটা হবে ইগল একাডেমিতে। আর যারা সাউন্ড ভিউ এরিয়াতে থাকেন তাদেরটা হবে জাস্টিস সোনিয়া সোটোমেয়ার 1000 রোজডেল এভিনিউ। এই 4টা লোকেশনে আপনি যে অ্যাড্রেসে আপনার রেসিডেন্স থাকেন ওই অ্যাড্রেস অনুযায়ী কিন্তু আপনার ওই 4টা যেটা আপনার অ্যাড্রেসে পড়বেন ওই পোলিং সাইটে আপনি যেতে হবে, গিয়ে আপনি ভোট দিতে পারবেন। ওকে, সেকেন্ড কোয়েশ্চেন ইজ যে আপনার ক্যাম্পেইনে how is the response and what is the obstruction? Well, I am very impressed. আমি খুবই খুশি এবং খুবই আনন্দিত, এবং আমাদের এই ক্যাম্পেইনটা যদি আপনারা মানে অ্যানালাইজ করে দেখেন, যে আমাদের কিন্তু এই ক্যাম্পেইনটা কোনো থিওরি কাছে কোনো কিছু না, আমাদের এই ক্যাম্পেইনটা ফ্রম দ্য স্ক্র্যাচ, এবং এই ক্যাম্পেইনটা হলো গিয়ে টোটালি গ্রাস রুট লেভেল। কিভাবে গ্রাস রুট লেভেল? প্রতিটা ডোর নক করা, সাবওয়েতে আপনার ফ্লায়ার বিতরণ করা, বিজনেস প্রতিষ্ঠানে তাদেরকে ফ্লায়ার বিতরণ করা, লাইক আপনার বিভিন্ন চার্চ, মন্দির, মসজিদ ইত্যাদিতে ফ্লায়ার, লিটারালি ইচ অ্যান্ড এভরি ডোর এবং ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ইন্ডিভিজুয়াল যারা ডেমোক্রেট রেজিস্টার ভোটার তাদের কাছে গিয়ে যে ক্যাম্পেইনটা করা, এটাই হলো আমার ক্যাম্পেইন। এবং যে রেসপন্সটা আমি সবার কাছ থেকে পাচ্ছি অ্যাজ এ নিউ ক্যান্ডিডেট হিসেবে, এভরিওয়ান ইজ এক্সাইটেড, এবং তারা বলতেছে যে না, উই নিড চেঞ্জ,
উই নিড এ নিউ লিডারশিপ দ্যাট আসলে বুঝে আমাদেরকে মানে প্র্যাকটিক্যাল সলিউশন দিতে পারবে। সো এই ধরনের রেসপন্স যখন আমি মানুষের কাছ থেকে পাচ্ছি, নট অনলি আমাদের বাংলাদেশি দ্য ভোটার বাট অলসো এখানে আফ্রিকান আমেরিকান, হিসপ্যানিক সবার কাছ থেকে যেমন আমরা এই পজিটিভ ফিডব্যাক পাচ্ছি, যেটা আমার কাজের লাইক প্রেশন আরো বাড়িয়ে দিচ্ছে, যাতে আমি হার্ড ওয়ার্ক করলেও আমি আসলে আই ডোন্ট রিয়েলি ফিল ইট বিকজ আই এম ভেরি মাচ এক্সাইটেড এবং আই এম রেডি টু উইন অন জুন 23rd। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড দেন লাস্ট কোয়েশ্চেন আমরা জানতে চাই যে আপনি জানেন যে ড্রাম আপনার প্রতিদ্বন্দ্বী কারিনা রাইসকে এন্ডোর্স করেছে, এবং ড্রামের এই যে এই এন্ডোর্সমেন্টের ব্যাপারে আপনার এলাকায় কিছু প্রতিক্রিয়াও আছে। সো আমরা জানতে চাই যে হোয়াট ইজ ইউর রিয়াকশন, যে আপনি আপনাকে বাদ দিয়ে কারিনা রাইসকে যে ড্রাম এন্ডোর্স করলো, যারা দেশি রাইজ আপ বা দেশি লোকদেরকে এম্পাওয়ার করার কথা, এটা নিয়ে প্রশ্ন উঠেছে। হোয়াট ইজ ইউর রিয়াকশন? ইন রেসপন্স আমি বলবো যেমন প্রত্যেকটা সংগঠনের বা প্রত্যেকটা অর্গানাইজেশনের তাদের রুলস রেগুলেশন আছে, তারা এটা মেনে হয়তো বা কোনো একটা ডিসিশন নিছে, বাট আমি অ্যাজ এ নিউ ক্যান্ডিডেট হিসেবে আমি বলবো যেমন লাইক এন্ডোর্সমেন্ট যদি আমার থাকতো হয়তো বা একটু বেটার হতো, বাট আমি এন্ডোর্সমেন্টকে ফোকাস করি নাই, আমি ফোকাস করছি যে ইচ এন্ড এভরি সিঙ্গেল ভোটার, বিকজ এন্ড অফ দ্য ইয়ার, এন্ড অফ দ্য টার্মের পরে কিন্তু ভোটার মেক্স ডিফারেন্স। ভোটার যদি ভোট দিয়ে দেয় তাহলে এন্ডোর্সমেন্ট কিন্তু তেমন একটা তফাৎ করে না, এবং আমি রেডি টু মেক দিস ডিফারেন্স, মানে সবাইকে দেখাতে যে হ্যাঁ ইয়াস লাইক মানে আই এম ক্যাপেবল ক্যান্ডিডেট, আই হ্যাভ এক্সপার্টিস, আই হ্যাভ অল দ্য কোয়ালিফিকেশন টু বি এ অ্যাসেম্বলিম্যান, নেক্সট অ্যাসেম্বলিম্যান। সো আপনার কি ইন্টারভিউ করেছিল তারা, আপনার এন্ডোর্সমেন্ট ইন্টারভিউ? Yes. ওকে, নাজমুল এনি কোয়েশ্চন টু জাকির চৌধুরী? না, আমার প্রশ্নটা হচ্ছে যে ড্রামের এন্ডোর্সমেন্টটা এত ইম্পর্টেন্ট না তো ইলেকশনের জন্য, আমি ওইটাকে অতটা ইম্পর্টেন্ট ভাবছি না, কিন্তু প্রশ্নটা দাঁড়াচ্ছে যে দেশি রাইজিং আমার যে কথাটা বলা হচ্ছে, তো দেশি কাউকে এন্ডোর্স না করে তারা অন্য দেশে একজনকে এন্ডোর্স করছে, এটা নিয়ে বিতর্কটা উঠেছে। তবে এটা যদি এখন একটা মেইন স্ট্রিম অর্গানাইজেশন হতো তাহলে একটা ব্যাপার ছিল, কিন্তু এটা তো স্পেসিফিক একটা ডায়াসপোরাকে অ্যাড্রেস করে, দেশি ড্রামের মানে যে পলিটিক্যাল মুভমেন্ট গুলো আছে, দেশি রাইজিং আপ। তো এই জিনিসটা দেশিদের জন্য যদি দেশিদের নামে কিছু করা হয়, দেশিদের জন্য যদি বা ইভেন ইফ ইট ইজ এ নন প্রফিট, দেশিদের রাইজিং এর কথা বলেও ফান্ড জোগাড় করা, তাহলে তো ড্রামের সেই জিনিসটা, সেই ক্রাইটেরিয়াটা থাকা উচিত টু সাপোর্ট দেশি ক্যান্ডিডেট। এখন তাদের হিসাবে দেশি বলতে কি বোঝায়, দ্যাট আই ডোন্ট নো হোয়াট, তারা দেশি বলতে কি, তাদের চার্টার স্টেটমেন্টে কি দেশি আমি জানি না, তবে যতটুকু আমি বুঝি দেশি বলতে আমাদের কমিউনিটি এবং আমাদের আশেপাশের কমিউনিটি বোঝায়, যাকে তারা এন্ডোর্স করছে সে তো এই কমিউনিটির মানুষ না, কিংবা আশেপাশের কোনো কমিউনিটিও না। অতএব এই ক্ষেত্রে ড্রামের কাছ থেকে একটা এক্সপ্লেনেশন আসা উচিত ছিল, আমি মনে করি, যে কেন তারা একজন দেশিকে করতে পারলো না। আমি ইন রিটার্নে আমি নাজমুল ভাইকে বলবো লাইক আমি থ্যাংক ইউ আপনার এই মনে করেন আপনার কোয়েশ্চেনের জন্য বা কনসার্নের জন্য, বাট এজ এ ক্যান্ডিডেট আমি বলবো যেমন আমাদের এই ব্রঙ্কস বাসী হোল কমিউনিটি যে সাপোর্টটা আমাকে এতদিন ধরে দিয়ে আসতেছে এবং কন্টিনিউ করতেছে, আই এম ভেরি থ্যাঙ্কফুল টু ইচ অ্যান্ড এভরি ওয়ান। এবং অ্যাগেন আমি আগে বলছি যেমন আমি এই এন্ডোর্সমেন্টকে আসলে ইট ডাজ হেল্প, বাট আমি মনে করি যেমন আমি বিলিভ করি যে এন্ডোর্সমেন্ট ইজ নট এভরিথিং, আই বিলিভ দ্যাট ভোটার হু ক্যান মেক ডিফারেন্স, এবং ওইটাকেই আমি ফোকাস দিতে চাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। দর্শক, আমাদের সাথে আছেন জনাব হাসান ফেরদৌস। জনাব হাসান ফেরদৌস, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং প্রফেসর নকিবুর রহমান। একটু নকিব ভাই, আপনার কাছে একটু প্রথমে জানতে চাই যে ইলন মাস্কের ব্যাপারটা। ইলন মাস্ক আজকে সারা পৃথিবীর হেডলাইন নিউজ যে তিনি মানব সভ্যতার ইতিহাসে প্রথম ট্রিলিয়নিয়ার হয়েছেন, এবং আপনি একজন ইকোনমিস্ট হিসাবে কী ধরনের মানব সভ্যতায় কী ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন? যে আমার কাছে মনে হচ্ছে যে আমি নিজেই হিসাব মিলাতে পারছি না যে কত টাকা তিনি মালিক, এই টাকা কিভাবে যাবে পৃথিবীর, মানে এই টাকাকে উনি কিভাবে ইউজ করবেন, অ্যান্ড হোয়াট কুড হ্যাপেন, হোয়াট কুড বি দ্য ইম্প্যাক্ট অন হিউম্যান সিভিলাইজেশন। অনেক ধন্যবাদ তাহের ভাই। আমি এখন আপনাদের নিউ ইয়র্কেই আছি, ট্রাভেল করছিলাম বলে হাসান ফেরদৌস ভাইয়ের সাথে আরেকটা শোতে আজকে জয়েন করতে পারিনি, তো দেখা হয়ে গেল। হাসান ফেরদৌস ভাই, আপনাকে শুভেচ্ছা। তো আমি আপনার প্রোগ্রাম যখন শুনছি, সাথে সাথে ওয়ার্ল্ড কাপে আমেরিকা আজকে ডেবু, ওই খেলাটাও দেখছি। আমি জানি এটা 9:30 তে শুরু হবে। জি হ্যাঁ, প্যারাগুয়ের সাথে অলরেডি
1-0 এগিয়ে আছে, সো উইচ ইজ গুড। সো কিন্তু আত্মঘাতী গোল এটা, গোলটাকে আমেরিকা করেনি, প্যারাগুয়ে গোল করেছে, আত্মঘাতী গোল। আমেরিকার তো এটাই হিস্ট্রি, রাইট? দে অলওয়েজ গেট অল দ্য ফেভার্স। আমি কিন্তু আমেরিকার পক্ষে, কিন্তু আজকে আমেরিকা সাপোর্ট করছি আমি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো প্রথমেই আমি মানে উইদাউট এনি মানে কি বলা যায়, যে উইদাউট এনি ফিল্টার আমি পরিষ্কারভাবে বলতে চাই যে এলন মাস্কের রাজনৈতিক আইডিওলজি আমি পছন্দ করি না, তার রাজনৈতিক চিন্তাভাবনার সাথে আমি এগ্রি করি না। হ্যাভিং সেড দ্যাট, ইলন মাস্কের ব্যাপারে আমার যে অনুভূতি এটা খুবই মিক্সড, যে আমি তার রাজনৈতিক বিশ্বাস এবং তার রাজনৈতিক চিন্তাভাবনার সাথে এগ্রি না করা সত্ত্বেও একেবারে ব্যর্থহীন কণ্ঠে আনএবেশিডলি আমি মনে করি যে ইলন মাস্ক ইজ সামথিং ডিফারেন্ট। তার চিন্তাভাবনা, তার যেই রিলেন্টলেস এবং প্রযুক্তিগত জায়গাতে তার যে কন্ট্রিবিউশন, মানে এটা আনপ্যারালাল। আপনি জাস্ট চিন্তা করেন যে 2002 সালে স্পেস এক্সের আইডিয়াটা যখন আসলো যে এরকম একটা ট্রান্সফরমেটিভ মোমেন্ট মডার্ন টেকনোলজির হিস্ট্রিতে আসবে, রকেটকে একেবারে ল্যান্ড করানো যাবে পৃথিবীতে, আবার ফিরিয়ে এনে এটাকে মানে বিলিয়নস অফ ডলার ওয়েস্ট করা হবে না। তারপরে মার্সে একটা মানে বসত স্থাপন করার ইভেন চিন্তা। তারপরে তার থেকে আমরা যদি ইভেন টেসলার কথাও চিন্তা করি, যে টেসলা মোটরস অনেকেই মনে করতো যে ইট ইজ সিম্পলি একটা ইলিউশন, এটা কখনো বাস্তব রূপ নেবে না। আমরা যদি ইলন মাস্কের ট্র্যাক রেকর্ডটা দেখি, যে তিনি আপনার ইভেন আমরা যদি ফাইন্যান্সের ক্ষেত্রেও যাই, যে পেপ্যাল, হি ইজ ওয়ান অফ দ্য ফাউন্ডার অফ পেপ্যাল, এবং পেপ্যাল কিন্তু আমাদের ট্রানজ্যাকশন, ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন, মানে আমরা যেটাকে আজকে ফিনটেক হিসাবে গ্লোরিফাই করি, এই পুরা চিন্তা ভাবনাগুলো কিন্তু ইলন মাস্কের কাছ থেকে এসেছে। সো তিনি এটাকে ট্রান্সফর্ম করে এবং মানে হি হ্যাজ নাথিং টু ডু উইথ পেপ্যাল এনিমোর, তিনি বিক্রি করে দিয়েছেন পেপ্যাল, বিক্রি করে দিয়ে ওইটা দিয়ে তিনি টেসলা প্রতিষ্ঠিত করলেন। এবং টেসলা যেভাবে মানে আমাদের অনেকেই টেসলার গাড়ি চালাই, আমরা টেসলাকে যদি মনে করি যে ইটস এ অটো কোম্পানি, আমরা ভুল করব। ইট ইজ অ্যাকচুয়ালি অ্যান আর্টিফিশিয়াল এআই কোম্পানি। এবং সিম্পলি স্পেস এক্সের কথা যদি আমরা চিন্তা করি, যে আজকে স্পেস এক্সের যেই ডেবুটা হলো ইনিশিয়াল পাবলিক অফারিংয়ে, এটা মানব ইতিহাসের ওয়ান অফ দ্য লার্জেস্ট আইপিও, $1.77 ট্রিলিয়ন আইপিও। আমরা যদি এর কাছাকাছি মানে আমরা যদি দেখি যে তারা মানে ওটা আমি ভ্যালুয়েশনের কথা বলছি, যে আইপিও থেকে ক্যাপিটাল মার্কেট থেকে কত টাকা তারা রেজ করেছে, অ্যামাউন্টটা হলো এক্স্যাক্টলি $75 বিলিয়ন। পার শেয়ার কস্ট ছিল $135, এবং এত বেশি ওভার সাবস্ক্রিপশন ছিল স্পেসএক্সের শেয়ারে, যে ইমিডিয়েটলি যখন এটা মার্কেটে ইন্ট্রোডাকশন করা হলো, সাথে সাথে এর দাম মানে $180 মতো চলে গিয়েছিল। এখন এটা I think it closed at 166, 167, somewhere around that. 24-hour মার্কেটে এটা এখনো ফ্ল্যাকচুয়েট করছে। সো আমরা যদি দেখি যে নিয়ারেস্ট কম্প্যারিজন দেখি, যে 2019 সালে সৌদি আরামকোর আইপিও ডেবু ছিল অ্যাবাউট $25.6 বিলিয়ন। 2014 সালে আলিবাবার আইপিও ভলিউম ছিল 21.8 বিলিয়ন। তারপরে সফট ব্যাংক, আমরা মানে নিয়ারেস্ট বিগ আইপিও আমরা যদি দেখি আমেরিকাতে, সেটা হলো ভিসা, $17.9 বিলিয়ন। সো এই যে বিরাট ভলিউম, এবং দ্যাট মেক্স হিম এ ট্রু ট্রিলিয়নিয়ার, রাইট? কিন্তু আমরা যদি দেখি যে এই স্পেস এক্সের ইম্প্যাক্ট, এবং সাথে সাথে আমি বলে নিই যে এটার অনেক কি বলা যায়, যে রাজনীতিকরণ করা হবে। ইরানে যেই ড্রোন টেকনোলজি আমেরিকা ইউজ করছে, যার মাধ্যমে প্রিসাইজ টার্গেট শুটিং হচ্ছে, এটার জন্যও কিন্তু স্পেস এক্সের টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। সো মানে আমরা যদি এই মানে অবশ্যই এগুলো হলো নেগেটিভ সাইড, কিন্তু আমরা যদি পজিটিভ বিষয়গুলো দেখি, যে স্পেস এক্সের মাধ্যমে কি হতে যাচ্ছে, আমরা যদি দেখি যে পুরাপুরি এই স্পেস টেকনোলজির মনোপলিটা কিন্তু গভর্নমেন্টের মধ্যে ছিল। এটার ডেমোক্রাটাইজেশন
অ্যাক্সেসটা কিন্তু ছিল না। স্পেস এক্স এর মাধ্যমে ইউনিভার্সিটিগুলা, অনেকগুলা স্টার্ট আপ, স্মল কান্ট্রিগুলা, তারা কিন্তু স্পেস রিসার্চে পার্টিসিপেট করতে পারবে। এবং যেই সায়েন্টিফিক মিশনগুলা একটা সময় এফোর্ড করতে পারতো না অনেক প্রতিষ্ঠান, এটা কিন্তু মানে একেবারে উইদিন রিচ হয়ে গেল। তারপরে আপনি যদি গ্লোবাল কানেক্টিভিটির কথা বলেন, যে স্টারলিংক নেটওয়ার্ক অলরেডি কিন্তু বিভিন্ন রিমোট জায়গাগুলোতে যেখানে মানুষের ইন্টারনেট অ্যাক্সেস নাই, তারা কিন্তু স্টারলিংক ব্যবহার করে। এবং এটা অনেকগুলা সরকারের জন্যও কিন্তু একটা সমস্যা, যে আমরা যেটা জানি যে অনেক সময় যে সরকার যে কোনো মানে সাবমেরিন কেবলের গেটওয়ে কন্ট্রোল করতে পারে, তারা সেই গেটওয়ে থেকে অনেক কিছু সেন্সর করতে পারে, সুইচ অফ করে কোনো সার্ভারকে অ্যাক্সেস বন্ধ করতে পারে। তারা যদি স্টারলিংক ব্যবহার করে, কোনো সরকারের কিন্তু কোনো সুইচের উপরে আর কন্ট্রোল থাকবে না। সো একেবারে আনইন্টারাপ্টেড অ্যাক্সেস স্টারলিংক প্রোভাইড করতে পারবে, যেটা ডিজাস্টার, কনফ্লিক্ট, এই বিষয়গুলো তো পজিটিভ আপনার মানব এই বিষয়গুলা অগ্রগতির জন্য। বিষয়গুলা ডেফিনেটলি মানে বিষয়টা হলো যে আপনি যদি দেখেন যে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচিত করার ক্ষেত্রে ইলন মাস্ক একটা ভূমিকা রেখেছে, এবং সাথে সাথে তার যেই আইডিয়া, যে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডয়েজ তিনি করলেন, ইট ওয়াজ ডেফিনেটলি অ্যাম্বিশাস। তিনি যদি, আমার বিশ্বাস যে তিনি যদি কোনো রাজনৈতিক কোনো চাপ কিংবা, কারণ রাজনীতি মানে এই প্রশ্ন উঠেছে যে এটাকে পৃথিবীর যে ব্যালেন্স, এই ব্যালেন্স কি ইনব্যালেন্সের দিকে যাবে বিকজ অফ হিজ ওয়েলথ। এটা এত বেশি বিগ ওয়েলথ যে পৃথিবীর যে ভারসাম্যতে কোনো ধরনের হুমকির সম্মুখীন হতে পারে কিনা। না, এটা তো অবশ্যই মানে ক্যাপিটালিজমের তো এটা একটা বড় ডেঞ্জার, যে অল্প পরিমাণ মানুষের কাছে অনেক পরিমাণ সম্পদ রয়ে গিয়েছে। কিন্তু মানে এটা একটা ক্যাচ 2020-র মতো, যে আপনি যদি দেখেন যে কেন ইলন মাস্কের কাছে এত সম্পদ হচ্ছে, তিনি কিন্তু এই যে স্পেস রিসার্চটাকে ডেমোক্রেটাইজ করছেন, যে তিনি সাধারণ ছোট ছোট স্টার্ট আপকে, ছোট ছোট দেশগুলোকে স্পেস রিসার্চে অ্যাক্সেস দিচ্ছেন। সো বিষয়টা কিন্তু অনেকটা ওরকম, যে তার সম্পদের মূল ভিত্তিটাই কিন্তু একটা বিপুল পরিমাণ জনগোষ্ঠী এটা থেকে বেনিফিট পাবে এটার জন্য। কিন্তু সাথে সাথেও আমরা এই সম্পদের অপব্যবহার দেখেছি, যেটা দেখেছি 2024-এর ইলেকশনে, যে তিনি তার কাছে মানে ইফ হি ইজ এ ট্রিলিয়নিয়ার, প্রতিদিনই তিনি 1 মিলিয়ন করে পে করতেন। হ্যাঁ, তিনি $200 মিলিয়ন খরচ করতে তার গায়ে লাগে নাই। নেক্সট ইলেকশনে তিনি হয়তো $1 বিলিয়ন খরচ করে বসবেন, which can tilt the তাইলে বলতে পারেন যে ক্ষমতার বিভিন্ন জায়গায় ক্ষমতার যে আপনার দ্বন্দ্ব, ক্ষমতার যে ভারসাম্য এবং ভারসাম্যহীনতাও হতে পারে তার এই ওয়ার্থের কারণে, তার ওয়েলথের কারণে। কিন্তু এই জায়গাটা হলো যে এই ভারসাম্যহীনতা হলে আপনি দেখেন যে মানে এই ডোজের সময় ডেফিনেটলি টেসলার স্টক ডেফিনেটলি ইনক্রিজড কোয়াইট এ বিট। কিন্তু আপনি যদি দেখেন যে এই রিপাবলিকান পার্টির সাথে ইলন মাস্কের সংশ্লিষ্টতার সময় কিন্তু টেসলা শেয়ার প্রাইস আজকে প্রবাবলি সামওয়্যার অ্যারাউন্ড $400 কাছাকাছি ইন দ্য নেইবারহুড। এটা কিন্তু প্রায় $500 চলে গিয়েছিল। কিন্তু আপনার এই রিপাবলিকান পার্টির সাথে এবং ইলন মাস্কের ব্যক্তিগত যে ইনস্টেবিলিটি, ফ্ল্যাকচুয়েশন, এটার কারণে কিন্তু তার পার্সোনাল সম্পদও ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনাদের মনে আছে কিনা জানি না, যে ওই সময়টাতে জাস্ট ইম্যাজিন যে $500 স্টক ট্রেড করছিল টেসলার, দ্যাট went down as low as $150। তার মানে আপনার প্রায় 2/3 সম্পদ আপনার ওয়াইপ আউট হয়ে গেল। তো এটার কিন্তু একটা কষ্টও আছে। সো মানে এটাও কিন্তু মানে এই জন্য এই দিক থেকে হ্যাঁ, এই ব্যাপারটা নজরে রাখতে হবে। চেক এন্ড ব্যালেন্স আছে, কিন্তু বিষয়টা হলো যে মানে আপনার ফর সামবডি হু হ্যাজ $1 ট্রিলিয়ন, তার মানে কয়েক $1 বিলিয়ন লুজ করলেও তার কিছু যায় আসে না। থ্যাংক ইউ সো মাচ। এই জায়গাটাতে চেক এন্ড ব্যালেন্সটা আরো বেশি থাকা দরকার। এখন ইট ইজ হোয়াট ইট ইজ, এটা তো ক্যাপিটালাইজেশনের ক্যাপিটালিজমের তো একটা ড্রব্যাক এই জায়গাটাতেই। এই জন্যই তো মানে আপনার 70-এর দশকে সমাজতন্ত্রের উত্থান হয়েছিল এই আশঙ্কাগুলো থেকেই,
সো ডেফিনেটলি ক্যাপিটালিজম হ্যাজ আ লট অফ গুড থিংস, এবং আমরা আজকে যেটা দেখলাম এটা হলো অ্যাবসলিউট ফ্রুট অফ ক্যাপিটালাইজেশন, যেটা মানে যেটার বেনিফিশিয়ারি সাধারণ মানুষ। আপনি চিন্তা করেন যে আজকে you. স্পেসএক্স এর প্রায় 1000-এর উপরে এমপ্লয়ি দে বিকেম মিলিয়নিয়ার, এবং এই 1000 এমপ্লয়ি মানে ইট স্টার্টস ফ্রম একেবারে সিইও থেকে শুরু করে ক্লিনার পর্যন্ত, যাদের স্টক অপশন ছিল। সেই স্টক অপশনের 2002-তে কিংবা যারা 2002 থেকে 10-এ জয়েন করেছেন তাদের ওই ভ্যালুয়েশন ছিল সামওয়্যার অ্যারাউন্ড $5 থেকে $10। এটা ইমিডিয়েটলি আইপিওতে $135 এবং অ্যাজ হাই অ্যাজ $180, মানে অলমোস্ট তাদের সম্পদের পরিমাণ 17-18 গুণ বেড়ে গেল। Right. So এটাও কিন্তু একটা মানে সাধারণ মানুষের একটা সুবিধা। Thank you so much. মানে Thanks. মানে আমি কনক্লুড করব এটা বলে যে প্রত্যেকটা অ্যাকশনের কিন্তু আমরা কিছু পজিটিভ সাইড দেখি এবং কিছু নেগেটিভ সাইড দেখি। সো ইলন মাস্কের এই সভ্যতা বিল্ড আপ, ফাইন্যান্সিয়াল মার্কেট বলেন যাই বলেন, সব কিছুতে একটা কন্ট্রিবিউশন আছে, বাট আই উড হ্যাভ টু টেক দ্যাট উইথ এ গ্রেন অফ সল্ট, কারণ অনেক সময় তিনি তার ব্যক্তিগত পছন্দ অপছন্দের কারণে এই ট্রেনটাকে তিনি ক্ষতিগ্রস্ত করে ফেলেন। রাইট, তিনি তার অর্থকে ব্যবহার করতে পারেন তার ব্যক্তিগত পছন্দ অপছন্দের অস্ত্র হিসাবে। রাইট, থ্যাংক ইউ সো মাচ। হাসান ভাই, এনি কমেন্ট অন ইট? আপনি তো বিষয়টি দেখছেন, আমার কাছে মনে হচ্ছে যে ওয়ার্ল্ডের ফার্স্ট ট্রিলিয়নিয়ার, মানব সভ্যতার প্রথম ট্রিলিয়নিয়ার বলা যায়। যেটা মাথা রাখতে হবে তা হচ্ছে যে এই টাকা কিন্তু টাকা না, এটা কাগজে টাকা, অনলি অন পেপার। কিন্তু তার ব্যাংকে হাত দিলেই কিন্তু লক্ষ লক্ষ টাকা ফিরে আসবে না, এটা কাগজে কলে শুধুমাত্র জাস্ট পেপার। এবং এই পেপার যেটা বললেন একটু আগে নাকিব ভাই, আগামীকাল যদি ক্র্যাশ করে 500 টাকার আইপিও 50 টাকা নেমে আসতে পারে, ই মে লুজ $500 billion। মাইনাসও চলে যেতে পারে আপনার। মাইনাসে ওয়েল আই ডোন্ট নো, বাট কিন্তু হি মে লুজ ভেরি বিগ অ্যামাউন্ট অফ মানি। 1 নম্বর। 2 নম্বর, যেটা প্রশ্ন আমার নাকিব ভাইয়ের কাছে, নাকিব ভাই, ইজ ইট রং মরালি টু বি রিচ অ্যান্ড পাওয়ারফুল? No. Okay, so nothing wrong with becoming rich and powerful. এই মুহূর্তে যে পরিমাণ অর্থ, অলমোস্ট $1.5 trillion মালিক, পৃথিবীর 193 কান্ট্রির মধ্যে 170 কান্ট্রিজেরই মোট আয় জিডিপি এর থেকে কম। তার মানে হি ইজ মোর পাওয়ারফুল দ্যান রাফলি 83% countries of the world. Great. ওয়াও, Welcome to the modern world. বিরাট বিগ নিউজ। এনিওয়ে, আমরা আলোচনা করবো। হাসান ভাই, আপনার কাছে আসছি, আমি ইরান যুদ্ধ নিয়ে একটু আলোচনা করব, বাট একটু আগে আমরা আলোচনা করছিলাম যে আপনার নিউ ইয়র্কে আইসের উৎপাত আবার বেড়েছে। উৎপাত বা উপদ্রব কি বলবো আমি জানি না শব্দটি, বাট বেড়েছে। এবং নাজমুল হাসান একটু আগে বলছিলেন, আমরা ছোট্ট একটা ভিডিও আমরা পেয়েছি গতকালকে সন্ধ্যায়, একজন বাংলাদেশের বাড়িতে একজন বাড়াটিয়াকে ধরে নিয়েছে আইস, এই জামাইকাতে। আমরা ভিডিওটা একটু দেখি, দেন আমরা জাস্ট 1 মিনিটের একটা ভিডিও। Please, tonight. Back up. Ponte ahí o te voy a dar cuerpo. You don't kill him, please. Yo me dije, ponte ahí. Por favor. Listen, he is a good people. He is a good people. He is a good people, okay? Oh, don't eat them. He's too much. His wife pregnant, please. He's like good people. He's afraid. Truly nice, please. He's truly nice. All you gotta do is I'm confused. This is my... Okay, but are you listening? Stay right here. Stay right here. No, not listen. Okay, I need to know what's going on.
He didn't do anything wrong. He didn't do anything. He's not citizen. He's not citizen. See, that's ICE. I don't want to touch you. Okay, good. Stand away from the car. That's what you gotta do. They're killing him. I don't care what you do. No, he can't breathe. I almost died. Get off. He's almost died. No, you can't be on his neck. That's your fool right there, bro. You doing nothing. You can't do that. That's your. সো আপনি দেখেছেন যে এই লোকটা আর্তচিৎকার, কিন্তু তাদের কর্ণকুহরী আর্তচিৎকারের কোনো ছোঁয়া লাগে নাই। সো আরিফ, আপনি আজকে আপনি গভর্নর ক্যাথি হকুলুদ্দিন জ্যাকসন একটি মিটিং করেছেন এই আইসের ব্যাপারে, রাইট? সো হোয়াট এক্স্যাক্টলি 2 মিনিট আপনি শুনতে চাই, কি বলেছেন তিনি? একদমই সংক্ষেপে যেটা বলতে হয় যে গভর্নর ক্যাথি হুকুল 2026 বিশ্বকাপকে কেন্দ্র করে কমিউনিটির নেতৃবৃন্দর সাথে, কমিউনিটির যারা যারা আছেন গণ্যমান্য ব্যক্তিদের সাথে নাইস অর্থাৎ নিউ ইমিগ্রেন্ট কমিউনিটি এম্পাওয়ারমেন্ট এই মূলত অর্গানাইজেশনটা দায়িত্ব গ্রহণ করেছিল যে একটি বৈঠক হবে, কিন্তু উনি শুরুতে আইসের নিউ ইয়র্ক সিটি এবং নিউ ইয়র্কের আশেপাশে যে অপারেশনগুলো হচ্ছে এগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। উনি স্পষ্টভাবে যেটা বলেছেন যে নিউ ইয়র্কে বসবাসরত অভিবাসী কমিউনিটির মধ্যে উদ্বেগ এবং অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে, যেটা নিঃসন্দেহে ভালো নয়। এছাড়া বিশেষ করে উনি বলেছেন ফেডারেল অভিযান জোরদারের সম্ভাব্য ঘোষণার পর অনেক মানুষ নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন, এই কথাটি উনি বৈঠকে বলেছেন। এবং বৈঠকে শুধু গভর্নর ক্যাথি হুকুল ছাড়াও আমি বলি যে অ্যাসেম্বলি সদস্য ক্যাটালিনা ক্রুজ, স্টেট সিনেটর স্টিভেন রাগা, নাইসের নির্বাহী পরিচালক লিবিয়া কোয়েটি এবং অভিবাসী অধিকার কর্মী ফ্রাঙ্কি মিরান্ডা উপস্থিত ছিলেন। আমি এই ব্যক্তিগুলোর কথা বলছি, এছাড়া বাংলাদেশি কিছু কমিউনিটির লোকজনও উপস্থিত ছিলেন, তাদের নামগুলো আমার জানা সম্ভব হয়নি। এবং বৈঠকের শেষে গভর্নর ক্যাথি হুকুল আরো বলেছে নিউ ইয়র্কে ভয়ভীতি প্রদর্শন ও আতঙ্ক সৃষ্টি করে শাসন করার সংস্কৃতি গ্রহণযোগ্য নয়, উনি আইসকে ইন্ডিকেট করেছেন। এবং আরেকটি কথা উনি বলেছেন যে স্কুল, হাসপাতাল, উপাসনালয় কিংবা শিশু পরিচর্যা কেন্দ্রের মতো সংবেদনশীল স্থানগুলোতেও প্রবেশাধিকার নিশ্চিত করতে নিউ ইয়র্ক সরকার প্রতিশ্রুতিবদ্ধ। উনি স্পষ্টভাবে যে বিষয়টি উল্লেখ করেছেন যে আইসের অভিযানটিকে সরাসরি উনি না বললেও, স্পেসিফিক কোনো প্লেসের কথা না বললেও আইস যে অভিযান শুরু করেছে এই ধরনের কথা তার ইঙ্গিত ছিল এবং এটি মোটো গ্রহণযোগ্য না এবং নিউ ইয়র্ক পুলিশ কোনোভাবেই আইসের এই অপারেশনে সেভাবে অংশগ্রহণ করবে না বলে ইঙ্গিত প্রকাশ করেছে। থ্যাংক ইউ, থ্যাঙ্কস। হাসান ভাই, আপনি দেখেছেন যে এই যে মানে অমানবিক যে দৃশ্য, এটা বাংলাদেশে একজনের বাড়িতে ওরা ভাড়াটিয়া থাকতো এবং সবাই গিয়ে বলছিল যে এই লোকটা অত্যন্ত ভালো লোক, তোমরা কেন ধরে নিয়ে যাচ্ছ? কোনো ব্যাখ্যা নাই, কিছু নাই, এবং তাকে নাকি খুবই মানে মিসবিহেভ করে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। যাই হোক, একদিকে আপনার আইসের অপারেশন, নিউ ইয়র্কে আইসের অপারেশন বেড়েছে, এর একটা প্রমাণ এটি আমাদের কাছে ভিডিওটি ছিল, আমরা আজকে সবাইকে দেখালাম। সো আপনার কাছে যাই যে ইরান যুদ্ধ নিয়ে, যদি এই বিষয়ে তো আর কোনো কমেন্ট আপনার নাই বোধহয়, রাইট? কমেন্ট হচ্ছে এই যে প্রথম আমরা জানি না তাকে কেন ধরা হলো। কেমন আমরা এটা আগে প্রোগ্রামে অনেকবারই আমরা বলেছি যে যদি কোনো অপরাধী তিনি হন, কোনো অন্যায় করে থাকেন, কোনো ক্রাইম করে থাকেন, রাষ্ট্রের সরকারের নিয়ম আছে, নিয়ম মাফিক হবে। 2 নম্বর, আমরা অ্যাজ মেম্বার্স অফ দ্য কমিউনিটি আমার দায়িত্ব একটা আছে কিন্তু এই লোকটিকে ডিফেন্ড করা, এই লোকটির পাশে দাঁড়ানো, লোকটির পরিবারের পাশে দাঁড়ানো। এটা আমি জানি না, আমি শুনতে চাই আমাদের কমিউনিটির যারা নেতা, যারা ক্ষমতাবান, তারা এ ব্যাপারে কি করছেন। আমি যতদূর জানি যে এ ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি। আমরা অনেকবার বলেছি যে একটা লিগ্যাল টিম করা হোক, একটা হটলাইন করা হোক, সহজ ব্যবস্থা করা হোক। আমরা পিকনিক করতে ব্যস্ত। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। যাই আপনার কাছে যে আপনি জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্প আজকে গত 2 দিন তিনি অ্যাটাক করেছেন ইরানে, এবং ইরানও পাল্টা অ্যাটাক করেছে, এবং আজকে তিনি আবার বলেছেন যে আমি আশাবাদী। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে খুব শীঘ্রই শান্তি চুক্তি বাস্তবায়ন হবে। সো আপনার কি মনে হয়? তাই আজকের অবস্থাটা একটু গুণগতভাবে ভিন্ন। আমরা গত 15 দিন থেকে শুনছি আজকে আগামীকালই চুক্তি স্বাক্ষর হবে, অন্যথায় আমি বোমা মারবো,
উনি বোমা ফেলেছেনও বটে। আজকে এক কথা, সকালে 15 মিনিট পরে আর এক কথা তিনি বলছেন, এই নাটক আমরা দেখেছি আমরা। কিন্তু আজকের এই মুহূর্তের অবস্থা গুণগতভাবে একটু ভিন্ন, কারণ ইরান থেকে স্পষ্টভাবে বলা হয়েছে, ইরানের ফরেন মিনিস্টার বলেছে যে আমরা আগের যে কোনো সময়ের চেয়ে এখন একটি চুক্তির কাছাকাছি। চুক্তিটা কি আসলে মাথায়, এটা কোনো চুক্তি নয়, কিন্তু এটা একটা MOU, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, একটা কাঠামো তৈরি করেছি আমরা, যে কাঠামোর ভিত্তিতে আগামী 7 দিন আমরা কথা চালাবো। উদ্দেশ্য হবে একটা দীর্ঘস্থায়ী, সর্বব্যাপী, অল ইনক্লুসিভ একটা শান্তি চুক্তি করা এই 7 দিনের 60 ডেজের মধ্যে। এখন কি করতে যাচ্ছি আমরা, এই চুক্তিতে কি থাকবে, যে স্বাক্ষর করবো আমরা, বলা ছিল যে ইনফ্যাক্ট জিনিভাতে রোববারে এই চুক্তি স্বাক্ষর করা ছিল, তা হয়তো হবে না, হয়তো মঙ্গলবারে হতেও পারে। আমি ইরানি মিডিয়া ফলো করার পরে কথা বলছি আমি। তারা বলছেন যে আমরা অধিকাংশ প্রশ্নে সমমানা প্রশ্ন করছি, আমরা একটা কনসেন্সাসে পৌঁছেছি আর মোস্ট কোয়েশ্চেন্স। কিছু স্টিকিং পয়েন্টস আছে, আমরা আমাদের ইন্টারপ্রিটেশনে ব্যাখ্যা করছি ভিন্নভাবে। যেমন ধরা যাক, আমেরিকা বলছে যে ইরান কমিট করছে যে ইরান পারমাণবিক অস্ত্র বানাবে না এবং তার যে এনরিচ ইউরেনিয়াম আছে তা সে ট্রান্সফার করবে। ইরান বলছে না, এমন কোনো কমিটমেন্ট আমরা করিনি। কেমন, এটা একটা। 2 নম্বর, আমেরিকা বলছে যে ইরান হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেবে এবং এখানে কোনো টোল বসাতে পারবে না। ইরান বলছে না, আমরা উন্মুক্ত করে দেবো ঠিকই, কিন্তু কি করব আমরা হরমুজ প্রণালীকে নিয়ে তার কোনো আগাম কোনো কমিটমেন্ট আমাদের নেই। এটা আমাদের সার্বভৌমত্বের অংশ, এটা বলে সিদ্ধান্ত আমরাই নেব, তোমরা নেবে না। অ্যাজ এ রেজাল্ট এক্স্যাক্টলি কি হচ্ছে, যত কিছু পড়বেন আপনি সবই স্পেকুলেশন, আসলে কি হচ্ছে জানি না। শুধু এইটুকু বলতে পারি আমি, আমার নিজের বিশ্বাস, গত 3 মাসের ঘটনা পর্যবেক্ষণ করার পরে, অবলোকন করার পরে, তা হচ্ছে যে আমরা আসলেই একটি চুক্তি করবার পথে যাচ্ছি। আমরা হবে কিনা নোবডি ক্যান সে, কারোর পক্ষে বড় সম্ভব নয়, কারণ যে কোনো মুহূর্তে সামান্য কোনো কারণে এটা বাচ্চা হয়ে যেতে পারে। হয়তো মনে থাকতে পারে যে এই যে ফ্রেমওয়ার্কের কথা বলছি আমরা, এই ফ্রেমওয়ার্কটা কিন্তু আসলে ইসলামাবাদে 1.5 মাস আগে কিন্তু তৈরি হয়েছিল। এক্স্যাক্টলি এই সেম মেমোরান্ডামটাই কিন্তু ইসলামাবাদে রেডি হয়েছিল। স্বাক্ষর কেন হলো না আপনারা জানিয়েছি আমরা, তা হচ্ছে যে শেষ মুহূর্তে বিবি নেতানিয়াহু ফোন করে বললেন যে তিনি সম্মত নন। কেন? কারণ এই চুক্তিতে লেবাননকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইরান কি বলেছে, যখন শান্তি চুক্তি করব আমরা, শুধুমাত্র নট বিটুইন ইরান অ্যান্ড আমেরিকা অর ইরান অ্যান্ড ইসরায়েল, ইট ইনক্লুডস লেবানন অ্যাজ ওয়েল। এটি হচ্ছে স্টিকিং পয়েন্ট। এটা কোনোভাবেই ইসরায়েল মানতে রাজি হচ্ছে না। ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে এই যুদ্ধটা কন্টিনিউ করা, যাতে করে নেতানিয়াহু সাহেব যুদ্ধ চালিয়ে ক্ষমতা বসে থাকতে পারেন। ফলে এই যে কিছু যেটা বললাম একটু আগে, যে এখনো কিছু অস্পষ্টতা আছে, তা হয়তো আগামী 24 ঘন্টায় বা 48 আওয়ার্সে দূর হবে। তবে বটম লাইন হচ্ছে এই যে দুই পক্ষই চাইছে ফ্রম এ পজিশন অফ স্ট্রেংথ, শক্তিশালী অবস্থান থেকে এই চুক্তির স্বাক্ষর করতে। আমেরিকা চাইছে কি, যে একথা প্রমাণ করতে যে ইরান কোনো দিনই পারমাণবিক অস্ত্র বানাবে না। এটা খুব জরুরি ট্রাম্পের জন্য। কেন আপনারা জানেন, চুক্তি একটা হয়েছিল ট্রাম্প আমেরিকার সাথে ইরানের ওবামার সময়, সেই চুক্তি ট্রাম্প সাহেব বাতিল করে দেন। ফলে ট্রাম্পকে এখন এমন এক চুক্তি করতে হবে যে চুক্তিটা ওবামার চেয়ে বেটার। এটা একটা পয়েন্ট। 2 নম্বর, ওবামার সময় 1.9 মিলিয়ন 1.7 বিলিয়ন ডলার ক্যাশ পাঠানো হয়েছিল চুক্তির অংশ হিসেবে। এটা তাদেরই টাকা, ফ্রোজেন টাকা। এখন ইরান বলছে যে ভাই আমার তো 32 বিলিয়ন ডলার আটকে পড়ে আছে, আই ওয়ান্ট দেম ব্যাক। তো এখন আমেরিকা বলছে হ্যাঁ দেবো, দেখবো আমরা তুমি কিভাবে তোমার শর্ত পালন করছো। শর্ত পালন করার পরিপ্রেক্ষিতে আমরা ধাপে ধাপে টাকাটা রিলিজ করব। ইরান বলছে যে আমি চাই একটা 300 বিলিয়ন ডলারের ডেভেলপমেন্ট ফান্ড করা হোক, তাহলে তোমরা সবাই কন্ট্রিবিউট করবে। আমেরিকা বলছে এই নিয়ে কথা বলবো পরে, আমরা ওই 60 দিন বললাম। ইন আদার ওয়ার্ডস, দুই পক্ষই চাইছে একটা সমঝোতায় পৌঁছাতে। কারণটা কি, ইরানের জন্য খুব জরুরি হচ্ছে, ইরানের অর্থনৈতিক খারাপ অবস্থায় আছে, খুবই খারাপ অবস্থায় আছে। এই অবস্থা দীর্ঘদিন ইরানের পক্ষে টেনে নেওয়া সম্ভব নয়, কারোর পক্ষে সম্ভব নয়, আমাদেরও একই অবস্থা। কিন্তু ইরানের খুবই খারাপ অবস্থা, জানি আমরা। অন্যদিকে ট্রাম্প সাহেবের জন্য খারাপ কেন, সামনে মিড টার্ম, আমরা জানি এই তেলের দাম বাড়ার ফলে তার জনপ্রিয়তা কিরকম ধস নেমেছে। ফলে তাকে পলিটিক্যালি ডিবাকল সার্ভাইভ করবার জন্য একটা রাজনৈতিক সমঝোতাকে আসতেই হবে। ফলে সে কারণে তাকে তিনি তিনি অস্থির হয়ে পড়েছেন চুক্তি করতে। কিন্তু যে চুক্তিটা আমি আগে বললাম ওবামার চুক্তির চেয়ে বেটার হতে হবে। শেষ কথা বলি, আমি নিজে পার্সোনালি মনে করি যে আমরা একটা ফ্রেমওয়ার্ক অফ আন্ডারস্ট্যান্ডিং MOU আমরা হয়তো বা আগামী সপ্তাহের মাঝামাঝি মঙ্গলবার বুধবার হয়তো আমরা জিনিভাতে স্বাক্ষর করব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।
আই হোপ সো, এবং আশা করি পৃথিবীর শান্তির দিকে এগিয়ে যাবে। প্রফেসর নাকিবুর রহমান, এনি কমেন্ট? না, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর করে হাসান ভাই বললেন, এরপরে তো আর কিছু অ্যাড করার নেই। বাট মানে আমরা এর আগেও এই গল্প তো অনেকবারই শুনছিলাম, সো ইট মেক্স আস স্কেপটিক। সো এটা যখন ঘটবে সত্যিকার অর্থে, তখনই পুরোপুরি বিশ্বাস করবো। বাট আমি এগ্রি করি হাসান ভাইয়ের সাথে যে অন্য আগের প্রতিশ্রুতিগুলোর চেয়ে এই প্রতিশ্রুতিতে কিছু গুণগত বৈশিষ্ট্য রয়েছে যেটা আমাদেরকে আশাবাদী করে তোলে। এবং ভাই, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যুদ্ধ সবার জন্যই ক্ষতিকর। আমি সবসময় যেটা বলি যে একটা সমস্যা সমাধানের জন্য যুদ্ধ শুরু হয়, এবং যুদ্ধ যখন শেষ হয় তখন আরো 100টা সমস্যা তৈরি হয়। সো যুদ্ধ কারোর জন্যই উপকারী না, এক্সেপ্ট যারা অস্ত্র ব্যবসায়ী তাদের। সুতরাং এটা এই সত্যি সত্যি একটা যুদ্ধ, পার্মানেন্ট যুদ্ধবিরতি এবং এই MOU অথবা শান্তি চুক্তি যত তাড়াতাড়ি স্বাক্ষরিত হবে সবার জন্যই এটা ভালো। ইটস আ উইন উইন সিচুয়েশন ফর এভরিওয়ান। থ্যাংক ইউ সো মাচ। সর্বশেষ যে খবর ফুটবলের, তা একটু MCR একটু বলবেন, কি বললেন? যুক্তরাষ্ট্র 3-0 গোলে এগিয়ে আছে প্যারাগুয়ে থেকে। ব্রাভো, একেবারে এটা বলা যায় আজকে। যাই হোক, থ্যাংক ইউ হাসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। খুব খুশি মনে হচ্ছে আপনাকে এবং প্রফেসর নাকিবুর রহমান। আপনার মানে আপনিও যুক্তরাষ্ট্রকে সাপোর্ট করছেন। এভরিবডি ইজ হ্যাপি অ্যান্ড আই এম অলসো ভেরি হ্যাপি যুক্তরাষ্ট্রের পারফরমেন্সে। আমি আশা করি তারা আরও সামনে যাবেন। আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। এবং আবার বলে দিচ্ছি যে আগামীকাল প্রাইমারি নির্বাচন আগাম ভোট গ্রহণ শুরু হবে। সো আপনারা জানেন যে 5 জন বাংলাদেশি প্রার্থী নির্বাচনের প্রতিনিধিত্ব করছেন। একজন হচ্ছেন জনাব শামসুল হক, উনি ডিস্ট্রিক্ট 30 থেকে প্রতিনিধিত্ব করছেন, জ্যাকসনাইট, উডসাইড এবং ইস্টার্ন মাস্ট এরিয়া। জনাব সানিমুল্লাহ জামাইকার ওই এরিয়া থেকে। জনাব জাকির চৌধুরী CPA, উনি ব্রঞ্জ থেকে। মেরি জুবাইদা, উনি এস্টোরিয়া, লং আইল্যান্ড সিটি, ডিস্ট্রিক্ট 36। এবং আরেকজন আছেন, তিনি ডিস্ট্রিক্ট 37 থেকে প্রতিনিধিত্ব করছেন। সো আপনারা কালকে সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। আশা করি আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং আগাম ভোটে অংশ নেবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। কাল আবার দেখা হবে। খুদা হাফেজ।